মর্নিং ম্যাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। যেহেতু 9:05 বাজে, তোমাদের পার্টিসিপেন্টস নাও 87। চলো আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো এরপরেও তোমাদের ক্লাস আছে, কাজে অ্যাটলিস্ট 5 মিনিট আগে তোমাদেরকে তো রিলিজ করা দরকার আমার। ঠিক আছে, চলো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমাদের ফিড প্রসেসিং অ্যান্ড কনজারভেশন। আমার সাথে তোমাদের আজকে লেকচার 4, তাই না? আমরা 4টা ক্লাস করছি আজকে, এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো একটা সম্ভাবনা আছে তোমাদের সাথে আমাদের ফেস টু ফেস ক্লাস নেওয়ার, আবার সেই পুরোনো দিন ফিরে আসার, তাই না? আশা করি সবকিছু যদি ভালো থাকে, পরিস্থিতি, তোমাদেরকে খুব শীঘ্রই আমি আবার দেখতে পাবো। লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা আজকে আর আমি কোনোভাবেই রিপিট করব না, কারণ ওটা নিয়ে আমরা 2টা ক্লাস করেছি। তবে একজন ছাত্রী তোমাদের মধ্যে থেকে প্রশ্ন করেছিলে, আগে আমি তার প্রশ্নের আনসারটা দিয়ে আজকে আমি পরবর্তী আমাদের চ্যাপ্টারে চলে যাব। তার একটা প্রশ্ন ছিল যে আমরা যে অ্যান্টি-নিউট্রিশনাল ফ্যাক্টরগুলো সম্পর্কে আমরা একটু জেনেছিলাম, সেই অ্যান্টি-নিউট্রিশনাল ফ্যাক্টরগুলোর আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যাড ইফেক্টই পড়েছি, যে এটার ডোজ বেশি হলে কি কি খারাপ ইফেক্ট হতে পারে। একজনের প্রশ্ন ছিল যে এটার কোনো পজিটিভ ইফেক্ট আছে কিনা। কে প্রশ্নটা করেছিল, সে কি আছো এখানে এখন? জি ম্যাম আছি। আচ্ছা, তোমার নাম কি? ম্যাম আমার নাম নাতাশা। আচ্ছা, নাতাশা যে প্রশ্নটা করেছিল তার আনসারটা আমি আজকে এখন দিব। হ্যাঁ, তো নাতাশার প্রশ্নটা ছিল যে অ্যান্টি-নিউট্রিশনাল যে ফ্যাক্টর, যেগুলো আমরা কয়েকটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছি, আমরা পড়েছি, সেটার যে ব্যাড ইফেক্ট আছে সেইটার সাথে এটার কোনো না কোনো পজিটিভ ইফেক্ট আছে কি না। এবং আনসার হচ্ছে ইয়েস, দে হ্যাভ সাম পজিটিভ ইফেক্ট ইন সাম ইনস্ট্যান্স। ওকে Natasha, your answer is yes, because anti-nutritional factor, as we understand that they are the secondary plant metabolites. Okay, plant develop these anti-nutritional factors for their own purpose. This may have negative effect when we include those ingredients in high amount that our animal can't tolerate. But if it is not in high amount, in some cases, researchers found these anti-nutritional factors have some or very less positive effects. Like 3 positive effects they normally mentioned. The number 1, that is reduce the parasite bound in the rumen. Okay, রুমেনের মধ্যে যে সকল প্যারাসাইট থাকে তাদের লোড কমিয়ে দেয় রুমেনের মধ্যে। Number 2, reduce the methane emission. And number 3, reduce bloating. ওকে, নর্মালি 3টা আমি যতদূর স্টাডি করেছি 3টা পজিটিভ ইফেক্টের কথাই বলা হয়েছে। প্রথমত প্যারাসাইট রিডিউস করে থাকে, মিথেন ইমিশন রিডিউস করে থাকে এবং ব্লড রিডিউস করে থাকে। এবং এই 3টা ফাংশনের মেকানিজম একটাই, সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে রুমের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়ালস দিলে হয়তো রুমেনের যে মাইক্রোবিয়াল পপুলেশন আছে সেগুলোর হ্যাম্পার হবে। এই জন্য আমি বলে দিচ্ছি যে না, সেগুলো হ্যাম্পার হবে না। রিসার্চ করে দেখা গেছে যে যেটা আমি বললাম যে খুবই লিমিটেড অ্যামাউন্টে যদি আমরা খাবারের মধ্যে ওটা যায় অ্যানিমালের বডিতে, তখন তাদের যে নিজস্ব অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিসগুলো আছে তার মাধ্যমে তারা হার্মফুল মাইক্রোবসগুলোকে ডেভেলপ হতে বাধা দেয়। এবং হার্মফুল মাইক্রোবস বা যেসব মাইক্রোবসের কারণে মিথেন গ্যাস বেশি হচ্ছে বা ব্লড জাতীয় প্রবলেমগুলো হচ্ছে অ্যানিমালের বডিতে, সেগুলো কিন্তু কমে যায়। এটার হয়তো আরও এবং এক্সাম্পল দিই আমি তোমাদেরকে, যেমন দুটা অ্যান্টিনিউট্রিয়েন্ট ফ্যাক্টরসের নাম এখানে খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে ট্যানিন আর একটা হচ্ছে স্যাপোনিন। তোমরা দেখবে ট্যানিন এবং স্যাফোনিন নিয়েও কিন্তু রুমিনেন্টের মধ্যে অনেক কাজ হয়েছে, রিসার্চ হয়েছে, যারা খুব মাইনর ইমিউনিটে ট্যানিন এবং স্যাফোনিন ডায়েটে ইনক্লুড করে রুমেনের যে অ্যান্টিমাইক্রোবিয়াল বার্ডেন বা বিভিন্ন ধরনের ব্লড ফর্মেশন করে যেসব মাইক্রোবসগুলো বা মিথেন প্রডিউস করে যেসব মাইক্রোবসগুলো হাইলি, তাদেরকে রিডিউস করার রিসার্চ কিন্তু এখনো চলছে। তো এই হচ্ছে নাতাশার কোশ্চেনের আনসার। নাতাশা, তুমি তোমার আনসার পেয়েছো?
ম্যাম আচ্ছা, ঠিক আছে। তাহলে আশা করি সবাই নাতাশার, যেহেতু প্রশ্নটা নাতাশারই ছিল, কিন্তু তার মানে এই নয় যে কারো মনেই হয়তো আসেনি, অনেকের মনেই হয়তো এসেছে। তোমরা সবাই হয়তো বিষয়টা এখন বুঝতে পারলে যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস এর কিন্তু পজিটিভ দিকও রয়েছে, বাট এটা নেগেটিভ দিক দিয়ে আমরা বেশি গুরুত্ব দেই, কারণ যখনই আমরা ডায়েটে দিব, আমরা নর্মালি যেসব ইনগ্রিডিয়েন্টস একটু বেশি করে দেই, তার মানে যদি ওগুলো বেশি থাকে আমাদের অ্যানিমালের বডিতে সেটা হার্মফুল হবে। সেজন্য আমরা এটা নেগেটিভ দিকগুলোর দিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই যদি শেষ হয় আমাদের লাস্ট ক্লাস রিলেটেড টপিকস, তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মেথডস অফ প্রসেসিং, তাই না? আমরা প্রথমে পড়েছিলাম প্রসেসিং কি, প্রসেসিং রিলেটেড সবকিছু, ইম্পর্টেন্স অফ প্রসেসিং, রিজনস অফ প্রসেসিং। এখন আমরা পূর্ব আজকে ডিটেলসে যাব আমরা, সেটা হচ্ছে কিভাবে প্রসেসিং করা হয়ে থাকে, মেথডস অফ প্রসেসিং। এখন অ্যানিমালের খাবারকে আমরা নর্মালি তো দুইটা গ্রুপে ক্যাটাগরিজ করি। কি কি গ্রুপ বলো তো একজন? দুইটা গ্রুপ, তাই না? রাফেজ এন্ড কনসেন্ট্রেট। রাফেজ, আরেকটা কি? কনসেন্ট্রেট। আচ্ছা, কনসেন্ট্রেট। এখানে যদি আমি আরেকটু স্পেসিফিক বলি, গ্রেইন, হ্যাঁ, রাফেজ এন্ড গ্রেইন, এন্ড রাফেজ আওতায় নিয়ে আসতে হচ্ছে। তাহলে এখন আমরা ক্যাটাগরাইজ করে ফেলি। আমরা প্রথমে গ্রেইন প্রসেসিং মেথড সম্পর্কে আজকে জানবো, ঠিক আছে? গ্রেইন প্রসেসিং মেথড সম্পর্কে আমরা আজকে জানবো। আমি আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। মিউট করো, কেউ একজন ওপেন করে রাখছো। আমি আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এখন দেখো মেথডস অফ গ্রেইন প্রসেসিং, ঠিক আছে? গ্রেইন প্রসেসিং এর মেথড। গ্রেইন প্রসেসিং মেথডকে আমরা নর্মালি দুটা ভাগে ভাগ করে থাকি। গ্রেইন প্রসেসিং মেথডস আর ডিভাইডেড conventionally into two way. Okay, two way. The first one is dry processing and the second one is wet processing. So what is the primary objectives? The primary objectives is to improve the availability and digestibility of the starch. তাহলে কি বললাম? The primary objective of grain processing is to improve the availability and digestibility of the starch. So normally, do you have any idea how many percentage of the starch normally present in the grain on an average range? যাদেরকে আমরা গ্রেইন বলে থাকি, এনার্জি রিচ গ্রেইন, সেসব গ্রেইনের মধ্যে কত পার্সেন্টের মতো স্টার্চ থাকতে পারে? আইডিয়া কারো কোনো? কারো কোনো ধারণা নেই এটা নিয়ে? স্টুডেন্ট, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস ম্যাম। চুপ করে আছো কেন সবাই? মনে হচ্ছে যে নেটওয়ার্ক লাইন সব অফ হয়ে গেছে, একদম সুইচড অফ। ম্যাম আসলে হচ্ছে মানে সবাই মানে আনমিউট করলে ধরেন নয়েজ হয় মাঝে মধ্যে, এই জন্য সবাই একসাথে কথা বলি না আমরা। তাহলে আমি 75%, 60 to 75%. আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। 30 থেকে 40% এর নাম মতো। জল জিজ্ঞাসা করতে। তিরিশ থেকে 40% যদি হয়, সেটাকে তুমি কোনো অবস্থাতেই রিচ গ্রেইন বলতে, ঠিক আছে? এনার্জি রিচ গ্রেইন বা গ্রেইনে নর্মালি আমরা যেটাকে প্রেফার মতো সেখানে কিন্তু স্টার্চ থাকছে। অ্যাভেলেবিলিটি, ডাইজেস্টিবিলিটি বাড়ানোর জন্য
তার মধ্যে থেকে কিন্তু গ্রেইনের এই মূল কাজ হচ্ছে স্টার্চের অ্যাভেলেবিলিটি বা ডাইজেস্টিবিলিটি ম্যাম বোঝা যায় না আপকি বাড়িয়ে কথা। দেওয়া। ঠিক আছে? ম্যাম নেটওয়ার্কের প্রবলেম তোমাদের হচ্ছে মাঝখানে আমরা কি ইন্টারনেট আর হচ্ছে না? হ্যাঁ তোমরা ম্যাম একটু পজ করো। আমি ইউজ করছিলাম তো মনে হয় কোনো কারণে প্রবলেম হচ্ছে। আমি মোবাইল ডাটাটা অন করছি। হ্যাঁ, একটু ওয়েট করো। সরি। দেখতে পাচ্ছ তোমরা এখন স্ক্রিন? জি জি ম্যাম। ম্যাম আচ্ছা, ঠিক আছে। আমার মোবাইল ডাটা অনেক সময় ওয়াইফাই সমস্যা করে। ঠিক আছে। সরি ফর দ্য ইন্টারাপশন। তাহলে আমরা গ্রেইন প্রসেসিং এর ২ টা ওয়ে বললাম। একটা হচ্ছে ড্রাই প্রসেসিং, ওয়েট প্রসেসিং। নাম শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ড্রাই আর ওয়েট প্রসেসিং এর মধ্যে মূল যেটা পার্থক্য সেটা হচ্ছে ওয়েট প্রসেসিং এর মধ্যে মাঝে ম্যাম হ্যাঁ? ম্যাম স্টার্চের যে পার্সেন্টেজটা নিয়ে বলতেছিলেন ওটা শুনতে পাইনি আচ্ছা, মাঝখানে। স্টার্চ নরমালি আমরা এনার্জি রিচ যখন বলে থাকি, হ্যাঁ? নরমালি তো আমরা গ্রেইনগুলোকে মূলত যে গ্রেইনগুলো আমরা কমনলি ইউজ করি সেগুলোকে আমরা এনার্জি রিচ সোর্স হিসেবে ইউজ করি, তাই তো? সেটা নিশ্চয়ই জানো। তাহলে এই এনার্জি রিচ সোর্সগুলোর মধ্যে স্টার্চ নরমালি 70-80% এর মতো থাকে। ঠিক আছে? তোমরা একজন কিন্তু বলেছো আনসার 60-70% কাছাকাছি গেছো যে 70-80% হ্যাঁ, অনেক সময় কিন্তু 60% ও থাকে। একটা রেঞ্জ বললাম আমি 7-80% এর মতো স্টার্চ অ্যাভেলেবল থাকে ইন দ্য এনার্জি রিচ গ্রেইনস। ওকে? আচ্ছা, এখন আমি প্রসেসিং এ চলে যাই। ড্রাই প্রসেসিং এন্ড ওয়েট প্রসেসিং নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়েট প্রসেসিং এর মধ্যে অবশ্যই ওয়াটার অ্যাপ্লিকেশন বা স্টিম অ্যাপ্লিকেশনের একটা পদ্ধতি আছে যেগুলো আমরা পরবর্তী ডিটেলসে যাবার সময় জানবো। এখন আমরা আজকে যেটা আমি পোর্শনটুকু কমপ্লিট করব আমরা সেটা হচ্ছে ড্রাই প্রসেসিং এর মেথডগুলো। তাহলে ড্রাই প্রসেসিং এর এখানে আমি কয়েকটা মেথডের নাম বলেছি 8টা। দেখো কি কি? গ্রাইন্ডিং, ড্রাই রোলিং, পপিং, এক্সট্রুডিং, মাইক্রোনাইজিং, রোস্টিং, পিলেটিং অ্যান্ড ডিহালিং। প্রত্যেকটা টার্ম সম্পর্কে কম বেশি হয়তো একটা দুইটা বাদে যেমন এক্সট্রুডিং বা মাইক্রোনাইজিং এগুলো বাদে সবগুলোই হয়তো তোমরা শুনেছো, এই সবগুলোই তোমরা জানো। মাহফুজুর রহমান, তুমি তোমার মোবাইল মিউট করো। মাহফুজুর, এই সবগুলো সম্পর্কেই তোমাদের আইডিয়া আছে। আচ্ছা, এখন আমি একটু জিজ্ঞাসা করি তানিয়া ইমু, তোমার স্পিকার অলরেডি অন আছে, তুমি বলো তো আমাকে পপিং জিনিসটা কি? পপিং সবচেয়ে সহজ একটা প্রশ্ন করলাম। তানিয়া, তাড়াতাড়ি ঝটপট আনসার দিবে, ঝটপট যদি জানো। Popping। আচ্ছা, প্রশ্ন করার পর কেউ যদি অ্যাভেলেবল না হও তার নাম কিন্তু আমি নোট ডাউন করে নিই। আচ্ছা, আতিকুর রহমান বলবে এখন পপিং জিনিসটা কি? ম্যাম আমি হচ্ছে ক্লিয়ারলি বলতে পারবো না, তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে হয়তোবা ধুলাবালি পরিষ্কার করার জন্য আমরা যে বাড়ি মারি বা হচ্ছে যে সঠিক বলতে পারছি না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তুমি স্পিকার অফ করো। এখন আমাকে বলবে আশিক আমাকে বলো তো পপিং জিনিসটা কি? পপিং আমি বলতে পারবো না, আমি জানি না। যখন এটা বলবো তখন কিন্তু তোমরা সবাই মানে বলবে যে ইস, এটা তো জানি, আমরা এটা তো জানি। চপিং তো জানে যে কেটে কেটে ছোট ছোট টুকরো করে। মানে আমি চপিং বলি নাই, আমার উচ্চারণের সমস্যা হচ্ছে কি, চপিং না বলি ম্যাডাম, নাই। ম্যাডাম পপিং ই আছে, কিন্তু আমি বললাম যে পপিং টা জানি না, চপিং টা জানতাম আর কি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু তোমাদের কিন্তু এটা জানো। পপকর্ন চেনো? জি ম্যাম।
ড্রাই হিট প্রদান করে এটাতে। হ্যাঁ, এক্সাক্টলি। তুমি যদি এটা আগে থেকে জেনে থাকো দ্যাটস ভালো, খুব ভালো তুমি জানো। এবং ধুলাবালি ঝাড়ার জন্য না বা অন্য কোনো কিছু পপিং দ্যাট মিনস খুব দ্রুত যখন আমরা একটা হিট দেই কোনো একটা গ্রেইনকে, তখন সেটার এন্ডোস্পার্মটা ফেটে যায়। ফেটে যেয়ে সেটা ফুলে ওঠে এবং সেটাই কিন্তু ভুট্টার ক্ষেত্রে যেটা আমরা খুব এনজয় করে খাই সেটা হচ্ছে পপকর্ন। এখান থেকেই কিন্তু নামটা আসছে পপ, এবং কর্নকে যেটা করা হয় সেটা হচ্ছে পপকর্ন। ঠিক আছে? কি জানতে না? প্রথমে আমি কাকে জিজ্ঞাসা করেছিলাম? ধুলাবালি ঝাড়া। সে কি জানতে? সে কি এখন বুঝতে পারছো? জি ম্যাম। এটা হচ্ছে পপকর্ন। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আছে, হ্যাঁ, খুব কমন আমাদের এখন আমরা হয়তো এটা এই জিনিসগুলো অ্যাভয়েড করি, কিন্তু আগেকার দিনের মানুষেরাও কিন্তু এখনো সেগুলোকে খুবই প্রেফার করে। চিড়া মুড়ি, আরেকটা কি জিনিস বলো তো? চিড়ামুড়ি, খই। খই, হ্যাঁ, এই খইটা হচ্ছে, তাহলে এটাকে বলতে পারো পপ রাইস আর কি। মানে রাইসটাকে, ধানটাকে যখন খুব দ্রুত হিট দিয়ে একই কাজ করা হয় তখন সেটাকে আমরা বলে থাকি খই। হ্যাঁ, বাংলায় সেটাকে বলছি আমরা খই। যাই হোক, জিনিসটা একটু ইন্টারেস্টিং, তাই আমি তোমাদেরকে আলাদাভাবে জিজ্ঞেস করলাম। তাহলে এখন আমরা সিরিয়ালি বিষয়গুলোতে যাব। হচ্ছে গ্রাইন্ডিং, অবশ্যই তোমরা বুঝতে পারছো, গ্রাইন্ড করা, ড্রাই রোলিং আমরা একটু পরে দেখব। এই সবগুলো জিনিস সম্পর্কেই আমরা এখন জানবো। এখন আসো প্রথম যেটা, সেটা হচ্ছে গ্রাইন্ডিং। গ্রাইন্ডিংটা হচ্ছে সবচেয়ে কমন, ইকোনমিক এবং সিম্পল একটা প্রসেস। 3টা পয়েন্ট মনে রাখবে গ্রাইন্ডিং সম্পর্কে। দিস ইজ দ্য মোস্ট কমন, ইকোনমিক অ্যান্ড সিম্পল প্রসেস অফ গ্রেইন প্রসেসিং, সিম্পল মেথড অফ দ্য গ্রেইন প্রসেসিং। তাহলে এটাতে কি করা হয়? মেইনলি গ্রাইন্ডিং ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য গ্রেইন অর এনি ফিড স্টাফ is reduce the particle size by impact, sharing or attrition. দেখো এই কথাটা বলা হচ্ছে, reduce the particle size by impact, impact শব্দটা আমি লিখি নাই, impact, sharing or attrition. ইম্প্যাক্টটা কি? মানে জাস্ট একটা প্রভাব ক্রিয়েট করা, ওটা দিয়ে রিডিউস করা গ্রাইন্ডিং। শেয়ারিং কি? কেটে নেওয়া, হ্যাঁ, কেটে ফেলা। অ্যাট্রিশনটার মানে কি? ঘর্ষণ করা, অর্থাৎ ঘর্ষণের মাধ্যমে, অনেক মেশিন আছে যেগুলো শুধু ঘর্ষণের মাধ্যমে গ্রেনগুলো নিজেদের মধ্যে ঘর্ষণের মাধ্যমেই কিন্তু ভেঙে যাবে বা ছোট ছোট সাইজের হয়ে যাবে, সেটা এখানে বলা আছে রিডিউস দ্য পার্টিকেল সাইজ বাই ইম্প্যাক্ট, শেয়ারিং অর অ্যাট্রিশন। মে চেঞ্জ দ্য ডাইজেস্টিবিলিটি অফ সেলুলোজ অ্যান্ড প্রোটিন। প্রোটিন বা সেলুলোজ এই দুটোরই ডাইজেস্টিবিলিটি কিন্তু চেঞ্জ করতে পারে। দ্য হ্যামার মিল। আচ্ছা, গ্রাইন্ডিং কি কি মেশিন দিয়ে করা হয়? গ্রাইন্ডিং করার জন্য এ লটস অফ নাম্বার অফ মেশিনস আর অ্যাভেলেবল ইন অলসো আওয়ার কান্ট্রি অ্যান্ড থ্রুআউট দ্য ওয়ার্ল্ড। অনেক ক্ষেত্রে শুধুমাত্র একটা ছোট ছোট প্রেস থাকবে, হ্যামার মিল থাকবে, অনেক ক্ষেত্রে কাটারও থাকবে এটার সাথে, বিভিন্ন, অর্থাৎ অন দ্য বেসিস অফ দ্য রিকোয়ারমেন্ট, কি কাটবে, কিভাবে কাটবে, কতটুকু সাইজ করে কাটবে, এটার উপর ভিত্তি করে বিভিন্ন ওয়েতে কিন্তু গ্রাইন্ডিং মেশিনের ডিজাইন করা আছে। তোমরা যদি একটু সার্চ দাও ইন্টারনেটে তোমরাই দেখতে পাবে। তাহলে বিভিন্নভাবে গ্রাইন্ড করা হয়ে থাকে। তো সবচেয়ে কমন যেটা আমরা একটা টার্ম ইউজ করে থাকি, দ্যাট ইজ দ্য হ্যামার মিলস, দ্যাট হ্যামার্স টু ডিক্রিজ দ্য সাইজ আনটিল ইট পাসেস থ্রু এ স্ক্রিন। স্ক্রিন জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি হ্যামার মিল দিয়ে প্রেস করলে বা হ্যামার মিল দিয়ে প্রেস করলে কিন্তু তোমার ইউনিফর্মিটি তখনই আসবে যখন তুমি একটা স্ক্রিন দিবে, স্ক্রিনের একটা নির্দিষ্ট সাইজ তুমি ডিজাইরেবল, তোমার ডিজায়ার অনুযায়ী তুমি সেটাকে সেট করবে। আদারওয়াইজ কিন্তু বিভিন্ন সাইজ বিভিন্ন রকম হবে। তুমি যদি চাও যে তোমার যে এন্ড প্রোডাক্টটা আসবে সেটার সাইজ ইউনিফর্ম থাক, তাহলে অবশ্যই তোমাকে একটা স্ক্রিন সেট করতে হবে ওইটার সাথে। ডিজায়ারেবল হোয়েন পিলেটিং ফলোস। পিলেট করার জন্য অবশ্যই আমাকে গ্রেইনগুলোকে গ্রাইন্ড করতে হবে, সে কথাটা এখানে বলা আছে। তো গ্রাইন্ডিং করে আমরা যেটা পাই সেটাকে আমরা কি বলছি? ম্যাশ অর মিল। সবার শেষের পয়েন্টে আমি এখানে কি বলেছি? ইকোনমিক্যাল বাট ডিপেন্ডস অন দ্য পাওয়ার, স্পিড, স্ক্রিন সাইজ অ্যান্ড টাইপ অফ দ্য গ্রেইন। হ্যাঁ, আমি বলেছি এখানে যে এই প্রসেসটা সবচেয়ে কমন, ইকোনমিক্যাল অ্যান্ড সিম্পল। তারপরেও কিন্তু এটা অনেক সময় ডিপেন্ড করছে, আমি বললাম যে কতটুকু তুমি চাচ্ছ, কত স্পিড চাচ্ছ, কত অ্যামাউন্ট চাচ্ছ, এই অনেকগুলো ফ্যাক্টরের উপর কিন্তু সেই ইকোনমিক বিষয়টা ডিপেন্ড করছে। এখানে ছবিটা আমি আর একটু স্ক্রিনটা বড় করলে তোমরা ছবিটা দেখতে পাবে একটু ভালো করে। ছবিটা জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য, আর কিছুই না। দেখো এখানে
এখানে একটা হ্যামার মিলের একটা জাস্ট একটা সিম্পল হ্যামার মিলের আমি ছবি দেখিয়েছি, যেখানে এখান থেকে তুমি এই পাশ দিয়ে যদি আমি ইনগ্রেডিয়েন্ট সাপ্লাই করি, এখানে যে হ্যামারটা আছে সেই হ্যামারের মাধ্যমে, হ্যামারের যে হুইলটা আছে সেই হুইলের মাধ্যমে এই গ্রেইনগুলো কি ঘুরছে, ঠিক আছে, ঘুরছে, এবং তারপরে এই ফ্লো দিয়ে এখান থেকে স্ক্রিন, এখানে একটা স্ক্রিন রাখা থাকবে সব নিচের দিকে, এবং সেখানে এই যে এই পাশে ডিসচার্জ ইউনিট আছে সেখান দিয়ে বের হয়ে আসছে। এটা কিন্তু বিষয়টা এমন না যে তোমাদেরকে এই ছবি পরীক্ষার খাতায় আঁকতে হবে, জাস্ট তোমরা হয়তো ফ্লোটা দিতে পারো যে ইন করছে at first, giving of the raw materials, after that it includes in the hammer and chopped by the hammer mill or grind by the hammer mill and then passed through a screen and outlet discharge through a outlet way. জাস্ট তোমাদের নিজের মতো করে যদি লিখে দিতে চাও তোমরা লিখে দিতে পারো যে গ্রাইন্ডিং প্রসেসটা কিভাবে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে গ্রাইন্ডিং সম্পর্কে আমরা যে পয়েন্টগুলো বেশি গুরুত্ব দিলাম, যে গ্রাইন্ডিংটা হচ্ছে সবচেয়ে কমন, ইকোনমিক অ্যান্ড সিম্পল একটা মেথড। এটা বিভিন্নভাবে একটা গ্রেইনকে রিডিউস করতে পারে সাইজটাকে। হ্যামার মিল ইউজ করা হয়ে থাকে নর্মালি, এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা অ্যাকসেপ্টেবল একটা ওয়ে টু রিডিউস দ্য ফিড পার্টিকেল সাইজ। এবং নর্মালি গ্রাইন্ডিং করার সময় আচ্ছা আমি জিজ্ঞাসা না করে বলে দিই যে নর্মালি কোর্স এবং ফাইন এই দুইটা ভাবে যদি আমি গ্রাইন্ড করে থাকি, তাহলে কোর্স জাতীয় গ্রাউন্ড গ্রেইনগুলোকে প্রেফার করা হয় রুমিনেন্টের জন্য, যেখানে ফাইন গ্রেইনগুলোকে অর্থাৎ ফাইন পার্টিকেলগুলোকে ইউটিলাইজ করা হয় পোলট্রি বা সোয়াইন বা এই ধরনের স্মল এনিমেলগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, এখন আসো রোলিং বা ড্রাই রোলিং অর ক্র্যাকিং। হ্যাঁ, একই কথা, ড্রাই রোলিং বা ক্র্যাকিং বাই অফ দ্য গ্রেইন বাই স্টিল রোলার্স। রোলিং মানে বুঝতে পারছো যে রোলারের ভিতর দিয়ে গ্রেইনটা পাস হবে এবং সেটা ভেঙে যাবে, সেটা ক্রাশ হবে। ঠিক আছে, গ্রেইনের মধ্যে কিন্তু তুমি কাটতেও পারো, গ্রেইনের মধ্যে যে পদ্ধতিগুলো আছে সেটার মধ্যে কিন্তু কাটাও বোঝায়, কিন্তু রোলিং মানে হচ্ছে সেটা জাস্ট ক্রাশ হবে, সেটা কিন্তু কাটবে না, চ্যাপটা হয়ে ভেঙে যাবে, সেটাকে বলছি আমরা রোলিং। এখানে স্টিমটা আমি ইউজ করেছি, স্টিমটা হয়তো এই ড্রাই প্রসেসিং এর ক্ষেত্রে যায় না, শুধুমাত্র যদি আমি ড্রাই রোলিংটা বুঝাই আর স্টিম রোলিং বুঝাই, স্টিম রোলিং এর আর ড্রাই রোলিং এর মধ্যে পার্থক্য শুধুমাত্র এখানে কিছুটা ময়েশ্চার অ্যাড করা হয় টু ইনক্রিজ দ্য প্যালাটেবিলিটি অ্যান্ড রিডিউস দ্য ফাইননেস। এটাই হচ্ছে মূল পার্থক্য। রোলিং দুইভাবে হয়, ড্রাই রোলিং অ্যান্ড স্টিম রোলিং। ড্রাই রোলিং এর ক্ষেত্রে কোনো ধরনের ময়েশ্চার অ্যাড করা হবে না, শুধুমাত্র গ্রেইনগুলো দুইটা রোলারের ভিতর দিয়ে পাস হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড স্টিম রোলিং এর ক্ষেত্রে, স্টিমের ক্ষেত্রে গ্রেইনগুলোকে 1 থেকে 8 মিনিট পর্যন্ত স্টিম করা হবে রোলিং করার আগে, এবং সেটা করা হয় টু ইনক্রিজ দ্য প্যালাটেবিলিটি এবং to reduce the dustiness or reduce the very fine particles. Approximately 6% পর্যন্ত ময়েশ্চার এখানে অ্যাড করা যেতে পারে ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু নয়। তাহলে এখানে দেখো কি বলা আছে, র ম্যাটেরিয়ালস এখান দিয়ে ইনপুট হবে। এই যে র ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছ তোমরা এই ফ্লো চার্টটার মধ্যে, র ম্যাটেরিয়ালস যাচ্ছে, এটা হুপারের মধ্যে দিয়ে র ম্যাটেরিয়ালস যাচ্ছে, এবং একটা স্ক্রিউ ফিডার অর্থাৎ এদিক দিয়ে পাস হচ্ছে যে ফিডটা বা যে গ্রেইনটা তুমি দিচ্ছ, দ্যাট ইজ দ্য মেইন পার্সন অর্থাৎ রোলার। এখানে দেখো দুইটা গোল রোলার্স আছে, তাহলে এই গ্রেইনটা পাস হবে ঠিক দুইটা রোলারের মাঝখান দিয়ে, এই গ্রেইনটা পাস হচ্ছে, অর্থাৎ যখন তোমার গ্রেইনটা এই দুইটা রোলারের মাঝখান দিয়ে পাস হবে তখন বুঝতেই পারছো সেটা ক্র্যাক হয়ে যাবে, ক্র্যাশ হয়ে যাবে, চ্যাপটা হয়ে যাবে, আলটিমেটলি সেটা ভেঙে যাবে। ঠিক আছে, এটা ক্রাশার আছে, গ্র্যানুলার আছে, এখান দিয়ে সেই প্রোডাক্টটা বের হয়ে আসছে। এটা জাস্ট আমি একটা ছবিটা দেখিয়েছি যে মেইজ যখন আমরা রোলিং করি বা ক্র্যাকিং করি, ক্রাশিং করি, তখন ছবিটা বা দেখতে সেটা কেমন হয়ে থাকে। এটা নর্মালি কি করে, হালটাকে ভাঙে। ঠিক আছে, হাল ভেঙে যায়, সিট কোটটা ভেঙে যায়, এবং আলটিমেটলি দ্য এন্ড প্রোডাক্টটা হয় হচ্ছে একটা কোর্স হয়, এটা কিন্তু ফাইন হয় না, একটা কোর্স গ্রাউন্ড গ্রেইন হয়। নর্মালি অনেক সময় এটাকে কিন্তু ফ্ল্যাকিংও বলা হয়, ফ্ল্যাকিং, ওকে, ফ্ল্যাক,
কর্নফ্লেক্স বলি আমরা, কর্নফ্লেক্সটা আসলে এটার মধ্যে পড়ে না, কারণ ফ্লেক্সের মধ্যে এখানে আরো অনেক কিছু ইনক্লুড করা হয়, কিন্তু যখন আমরা এটাকে ক্র্যাক করে ভেঙে চ্যাপ্টা করি তখন এটাকে অনেক সময় ফ্ল্যাকও বলা হয়ে থাকে, ফ্ল্যাকিং। এবং এই ধরনের রোলিং করে গ্রেন দেওয়াটা মূলত প্রেফার করা হয় হচ্ছে ক্যাটেলের ক্ষেত্রে, ঠিক আছে। ফ্ল্যাক্ট অবস্থায় যেটা যায় সেটা কিন্তু নর্মালি ক্যাটেলরা প্রেফার করে বেশি। আশা করি বুঝতে পেরেছো সবাই জিনিসটা। আচ্ছা, এখন গ্রাইন্ডিং এবং রোলিং এই দুইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা কারো কোনো কথা আছে? গ্রাইন্ডিং অ্যান্ড রোলিং, ঠিক এটার ক্ষেত্রেও রোলিং এর ক্ষেত্রেও তোমরা ফ্লোটা লিখতে পারবে না, যে রোলিং এর ক্ষেত্রে ফ্লোটা কিভাবে হচ্ছে, দ্য ইনক্লুড অফ দ্য র ম্যাটেরিয়ালস ইন দ্য হোপার, ভাষাটা তোমরা এভাবে সিলেক্ট করতে পারো, ইনক্লুডস অফ দ্য র ম্যাটেরিয়ালস ইন দ্য হোপার, দ্য গ্রেইন or raw material passed through a screw feeder and then cross the rollers and crushed. After that, it passed through the outlet way. ঠিক সিম্পল এতটুকু ফ্লো চার্ট দিলেই কিন্তু হবে, তোমরা ইচ্ছে করলে সেটা লিখতে পারো, যদি কেউ লিখতে চাও তার প্রেক্ষিতেই কিন্তু এটা দেওয়া। আমি আশা করছি কারো কোনো প্রশ্ন নেই। এখন আসো এক্সট্রুডিং। এক্সট্রুডিংটা আসলে কি? এক্সট্রুডিংটা হচ্ছে মেইনলি একটা গ্রেইনকে হিট দেওয়া, তার সাথে কিছু স্টিম দেওয়া, হিট অ্যান্ড স্টিম, এটাই বলা হচ্ছে এক্সট্রুডিং। এখন হিট অ্যান্ড স্টিম কেন দেওয়া হচ্ছে? হিট অ্যান্ড স্টিম দেওয়া হচ্ছে সেই গ্রেনটাকে একটু সফট করার জন্য, সফট করে সেই গ্রেনটাকে একটা স্পাইরাল স্ক্রিউয়ের মাধ্যমে পাস করা হয়, ঠিক আছে। স্পাইরাল স্ক্রিউয়ের মাধ্যমে পাস করা হয় এবং সেটা একটা রিবন লাইক প্রোডাক্ট হিসেবে বের হয়, একটা রিবন চিহ্নত রিবনের মতো পেঁচিয়ে পেঁচিয়ে একটা সাবস্টেন্স হিসেবে বের করা হয়। এবং এই এক্সট্রুডিং করা ফিডগুলো নর্মালি কিন্তু নর্মাল আমাদের যে আমরা এনিম্যাল ইউজ করি তাদের ক্ষেত্রে করা হয় না, এটা মূলত একটু কস্টলি, বুঝতেই পারছো এক্সট্রুডিং। এবং সেটা নর্মালি আমরা পেট এনিম্যালের জন্য যে খাবারগুলো প্রোডাক্ট কিনতে পাওয়া যায় প্যাকেট হিসেবে, সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করে থাকি এই এক্সট্রুডিং প্রসেসটা। দেখো এখানে লেখা আছে কি, feed is pressed, pushed or protrude through constrictions under pressure, খুব বেশি একটা প্রেসার লাগে এখানে, এবং স্টিম ইউজ করা হয়, কন্ডিশন করা হয় যেন এটা একটু সফট হয়। গ্রাইন্ডিং, হিটিং উইথ স্টিম অ্যান্ড দেন ফোর্স থ্রু এ টিউব বাই অ্যান আগার, অর্থাৎ একটা পেঁচানোর একটা স্ক্রিউ থাকবে, ঠিক আছে, একটা রিবন লাইক স্ট্রাকচার হবে, সেটার মাধ্যমে পেঁচিয়ে পেঁচিয়ে এটা বের হবে। এটার ফ্লো চার্টটা দেখো, দ্য র ফিড ইনগ্রেডিয়েন্টস ইন দ্য ফিড বিন অ্যান্ড দেন ইট কাম টু দ্য কন্ডিশনার, দ্যাট মিনস স্টিম অর ওয়াটার দেওয়া হচ্ছে, স্টিম অর ওয়াটার যেটাই দেওয়া হোক না কেন। এই এক্সট্রুডার, এই মেশিনটা কিন্তু একটু এক্সপেন্সিভ এক্সট্রুডিং করার জন্য, অর্থাৎ রিবন লাইক যে স্ট্রাকচারটা বের করার জন্য যে মেশিনটা দরকার সেটা একটু এক্সপেন্সিভ, এক্সট্রুডারের মধ্যে দিয়ে বের হচ্ছে। এবং সেটা পরবর্তীতে এখানে যেহেতু হিট দেওয়া হচ্ছে, তাহলে যে কোনো প্রোডাক্টই যখন তুমি হিট দিয়ে বের করবে অবশ্যই সেটাকে এক্সট্রা হিটটা বের করে সেটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে, অর্থাৎ ড্রায়ার বা কুলার দিয়ে আমরা সেটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবো। ড্রায়ারটাও দেওয়া এখানে জরুরি, কারণ এখানে আমি স্টিম ইউজ করছি। যদি এক্সট্রুডিং করার পরও স্টিম কিছুটা থাকে সেটা রিডিউস করার জন্য আমি এটাকে ড্রাই করব এবং অবশ্যই এটাকে আমি কুল করব, দেন এটাকে আমি স্টোরিং করব। এক্সট্রুডিং নিয়ে কারো কোনো প্রশ্ন? ম্যাম এখানে যদি আমরা স্টিম ইউজই করি তাহলে এটাকে ড্রাই প্রসেসিং কেন? এটা আসলে স্টিম, আমি কিন্তু তোমাদেরকে বলেছি এখানে এত অল্প পরিমাণে স্টিমটা ইউজ করা হয়, যেটা তুমি যদি ওয়েট প্রসেসিং যখন আমি পড়াবো তখন যদি কম্পেয়ার করো সেই হিসেবে কিছুই না, ঠিক আছে। সেজন্যই কিন্তু এখানে বারবার বলা হচ্ছে যে এটা ড্রাই প্রসেসিং এর ক্যাটাগরিতে কিন্তু এটা এখানে করা হয়েছে। সেজন্য যখন ড্রাই প্রসেসিং এবং ওয়েট প্রসেসিং মেথড দুইটাকে আমরা আলাদা করি, তখন ওয়েট প্রসেসিং এ অনেকভাবে কিন্তু এটাকে ময়েশ্চার অ্যাড করা হচ্ছে, এটাকে কুক করা হচ্ছে, এটাকে বারবার এটাকে জাল দেওয়া হচ্ছে, এই সব কারণে এত পরিমাণ ওখানে ওয়াটার ইউজ হয় বা এই কাজগুলো করার ক্ষেত্রে এখানে এত সামান্য পরিমাণে কিছু স্টিম ইউজ করা হয় যেটাকে ওইভাবে ক্যাটাগরিজ করে নাই, সেজন্য এটাকে জাস্ট ড্রাইয়ের আন্ডারে রেখেছে। এর চেয়ে বেশি কিছু এক্ষেত্রে তোমাকে আমার বলার নেই, কারণ বইয়ে এবং লজিক্যালি এটাকেই তারা সেপারেট করেছে এই বেসিসে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে যে গ্রাইন্ডিং পড়লাম আমরা, পপিং পড়লাম এন্ড এক্সট্রুডিং পড়লাম,
লাস্টে যে আমাকে কোশ্চেনটা করলে, যেটাকে আমরা কেন স্টিমিং, ড্রাই প্রসেসিং আমি বলছি, তোমাকে আমি জিজ্ঞাসা করছি, এখন তুমি আমাকে বলো তো, এই যে গ্রাইন্ডিং, পপিং, এক্সট্রুডিং, এক্ষেত্রে ক্যাটেলের ক্ষেত্রে কোন কোন ধরনের মেথড আমরা ইউজ করতে পারি এই তিনটার মধ্যে কম্পেয়ার ক্ষেত্রে, ক্যাটেল ফিডের ক্ষেত্রে? ম্যাম রোলিং ইউজ করতে পারি, গ্রাইন্ডিং ইউজ করতে পারি। ইউজ করতে পারি, ওকে, ভেরি ভেরি গুড। আচ্ছা, এক্সট্রুডিংটা তাহলে আমরা কার ক্ষেত্রে করে থাকি বললাম আমি? ম্যাম Pet পেট animal। অ্যানিমেলের ক্ষেত্রে। পেট পেট অ্যানিমালের ক্ষেত্রে আমরা এক্সট্রুডিংটা করে থাকি, এবং বুঝতেই পারছো এটা কিন্তু একটু এক্সপেন্সিভ। হ্যাঁ, পেট অ্যানিমালটার ক্ষেত্রে একটু এক্সপেন্সিভ। এখন দেখো মাইক্রোনাইজিং। মাইক্রোনাইজিং জিনিসটা কি? পপিং কিন্তু আমরা বলেছি, পপিংটা আমরা কি বলেছি শুধু, আচ্ছা পপিংটা আগে পড়ি, তারপর আমরা মাইক্রোনাইজিংটা পড়ি। পপিং এ দেখো এখানে আমি তেমন কিছু লিখিনি, কিন্তু আমি মুখে তোমাদেরকে কিছু কথা বলবো, সেগুলো তোমরা একটু নোট ডাউন করার চেষ্টা করো। তাহলে পপিং, এটা আমরা দেখতেই বুঝতে পারছি, এটাকে আমরা খই বলছি, আমাদের দেশে খুবই অ্যাভেলেবল এবং কমন, এবং এটাও আমাদের দেশে খুবই অ্যাভেলেবল এবং খুবই জনপ্রিয়। হ্যাঁ, পপিং তার মানে আমি কি বলতে চাচ্ছি, দ্য পপড মেজ or popped rice the produced by the action of the rapid application of dry heat, এখানে কিন্তু কোনো স্টিম দেওয়া হচ্ছে না। তাহলে popped maize or popped rice, that means খই or popcorn, normally produced by the rapid application of dry heat causing the expansion of the grain rapidly and breakdown of the endosperm. তোমাদের ভার্সিটিতে ব্রিজের মোড়, ব্রিজ থেকে অর্থাৎ আমাদের ওই 4 রাস্তার মোড়টা ক্রস করে যখন আমরা ভার্সিটির দিকে যাই, সেখানে তোমরা দেখেছো কি কখনো পপকর্ন বানাতে একটা মেশিন আছে, কিন্তু খেয়াল করেছো কেউ? জি ম্যাম। ম্যাডাম দেখেছি। হুম, হুম। মনে করো, অথবা যখন ভার্সিটি খুলবে সেখানে যে দেখে আসবে, ঠিক আছে? যে এটা হচ্ছে খুব বেশি করে হিটটা দেওয়া, এবং মানে খুব র্যাপিডলি ওই গরম হিটের মধ্যে তোমার মেজটাকে অথবা রাইসটাকে দিয়ে দিতে হবে, এবং সরাসরি এতই গরম থাকবে, এতই ড্রাই হিট থাকবে যে তার সিড কোড ফেটে এন্ডোস্পার্মটা ফেটে যাবে, তারপরে সে এই ফর্মে চলে আসবে। এটাতে কিন্তু ডাইজেস্টিবিলিটি খুবই বাড়ে, খই কিন্তু খুবই ডাইজেস্টেবল, খুবই ইজিলি ডাইজেস্টেবল বলা চলে। তাহলে এটা ইনক্রিজ দ্য ডাইজেস্টেবিলিটি, কিন্তু দেখা যাচ্ছে যে স্পেশালি সব সব ধরনের গ্রেনের ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না। মেজের ক্ষেত্রে আমরা হয়তো করছি আমাদের নিজেদের হিউম্যান কনজামশনের জন্য। আবার এটার একটা ব্যাড ইফেক্ট আমি কি বললাম, এটা কিন্তু ডেনসিটি প্রবলেম, তাই না? তো ফুলে যাচ্ছে, এন্ডোস্পার্ম ফেটে এটা কি হচ্ছে, ফুলে যাচ্ছে, মানে দেখাচ্ছে তোমার যে অনেক ভলিউম, কিন্তু কি জিস্ট প্রোডাক্ট কি একদম কম। দেখো না পপকর্নের প্যাকেটটা থাকে কত বড়, তাই না? এত এত বড় আমরা পপকর্ন খাচ্ছি, কিন্তু খেলে কিন্তু কিছুই হয় না, খুবই অল্প পরিমাণই এখান থেকে আমরা খাবার পাচ্ছি, সেটাই কিন্তু এখানে বলা আছে। অ্যাট দ্য সেম টাইম স্টোরিং প্রবলেম হয়ে থাকে, যেহেতু এটা অনেক হেভি একটা লাইট প্রোডাক্ট হয়, ভেঙে যাওয়ার একটা ভঙ্গুর টাইপের প্রোডাক্ট হয়, সেটা স্টোরিং এর একটা প্রবলেম হয়ে থাকে। সেজন্য নর্মালি কিন্তু এটা করা হয় না, নর্মালি অ্যানিমালের খাবারের জন্য এটা খুব বেশি ইউজ করা হয় না। তাহলে পপিং সম্পর্কে কিন্তু আশা করি সবাই বুঝতে পেরেছো। দ্য র্যাপিড হিট, inclusion of the rapid heat that can ruptures the endosperm and may produce the popped rice, that means khoi, and popped maize, that means popcorn, normally not so effective in case of animal feed processing. আচ্ছা, এখন আমি তোমাদেরকে বুঝাই মাইক্রোনাইজিংটা। Micronizing same as popping, except the heat is provided in the form of infrared energy. ঠিক আছে, আমরা ওখানে জাস্ট একটা নর্মাল হিট দিচ্ছি, আর এখানে ইনফ্রারেড এনার্জি দিয়ে মাইক্রোনাইজিংটা করা হচ্ছে। মাইক্রোনাইজিং নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, কি বুঝতে পারছো বলো তো? মাইক্রোনাইজিং, অবশ্যই এখানে কোনো ধরনের মাইক্রোবস থাকলে সেগুলো দূর হয়ে যাবে, কারণ বুঝতেই পারছো যে এখানে হিট দেওয়া হচ্ছে 300, অ্যারাউন্ড 300 ডিগ্রি ফারেনহাইটে ইনফ্রারেড জেনারেটিং গ্যাস দিয়ে, সেখানে একটা স্টিল প্লেটের উপর দিয়ে এই গ্রেনগুলোকে পাঠানো হচ্ছে, সেটা রোলারের মাধ্যমে পাস হয়ে যাচ্ছে। তাহলে এই যে পুরো ইনফ্রারেডসটা পাচ্ছে, তার মাধ্যমে গ্রেনের মধ্যে অনেক সময় যে হার্মফুল মাইক্রোবসগুলো থাকে, অনেক সময় গ্রেন নষ্ট হয়ে যাওয়ার মতো হয়, তাদেরকে যেন কোনো না কোনোভাবে ইউটিলাইজ করা যায়, সেজন্য কিন্তু এই ধরনের এক্সপেন্সিভ মেথডগুলো ইউজ করা হয়ে থাকে।
আমাদের দেশে নরমালি এগুলো করাই হয় না, বুঝতেই পারছো। অনেক উন্নত দেশগুলোতে অনেক সময় তারা যেহেতু মোর সেনসিটিভ অ্যাবাউট দ্য মাইক্রোবিয়াল গ্রেন মাইক্রোবস অর এফেক্টেড গ্রেনস, তখন তারা এই ধরনের কস্টলি প্রসেসিং মেথডগুলোকে অ্যাপ্লাই করে থাকে। তাহলে পপিং আর মাইক্রোনাইজিং এর মধ্যে পার্থক্যটা কি দাঁড়ালো? পপিংটা জাস্ট আমরা একটা ড্রাই হিট দিচ্ছি, আর মাইক্রোনাইজিং এর মধ্যে এটা একটা স্টিল প্লেটের মাধ্যমে একটা রোলের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে হিটের সাথে সাথে এখানে ইনফ্রারেড লাইটটা দেওয়া হচ্ছে, যেন গ্রেডের মধ্যে যে কোনো ধরনের মাইক্রোবস থাকলে বা মোলস থাকলে বা যে কোনো জার্মস থাকলে সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। দেখো এখানে ফ্লোচার্টটা বলেছি, ইনলেট অর্থাৎ হোপারের মাধ্যমে যাচ্ছে, মাইক্রোনাইজিং এর যে রোলার বা এই ধরনের স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে দিয়ে পাস হচ্ছে, টেম্পারেচার মনিটরিং করা হচ্ছে। একটা কথা, একটা কমন থাম রুল সবসময় মনে রাখবে, যে যখনই কোনো গ্রেনে তুমি হিট দিবে বা স্টিম দিবে, সেটা আউট প্রোডাক্ট অর্থাৎ এন্ড প্রোডাক্ট বের হয়ে আসার পরে অবশ্যই সেটাকে নর্মাল টেম্পারেচারে ফিরিয়ে আনতে হবে। এবং যদি খুব বেশি পরিমাণে ময়েশ্চার থাকে, যেটা আমাদের কাম্য নয়, তখন সেটাকে ড্রাই করতে হবে কিছুটা, দেন সেটাকে স্টোরিং করতে হবে। হ্যাঁ, তাহলে আশা করি পপিং এবং মাইক্রোনাইজিং সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আরেকটা জিনিস বলি, রোস্টিং। রোস্ট কি খাও? কিসের রোস্ট খাও? কি খাও বলো তো? চিকেন, খুব মজাদার খাবার, তাই না? রোস্টেড বিন খেয়েছো কখনো? বিন, সয়াবিন বা বিভিন্ন ধরনের গ্রেইন রোস্ট করা, মানে এখানে রোস্ট করা মানে কিন্তু ওই চিকেন যেভাবে আমরা রোস্ট করে খাই সেরকম না, জাস্ট কি করা হবে, এটা একটা ড্রাই হিট দিয়ে এটাকে উপরে স্ট্রাকচারটাকে, হ্যাঁ এটা করা হবে, সেটা হচ্ছে রোস্টেড বিন বলা হয় এটাকে। রোস্টেড বিন জাতীয় প্রোডাক্টগুলো নর্মালি বিদেশে রোস্ট করে, অর্থাৎ ড্রাই হিটে এটাকে হালকা ভাজার মতো করে ভেজে সেটাকে প্যাকেট করে রাখে, এবং নর্মালি এটা তার কাঁচা অবস্থায় কেউ স্ন্যাক্স হিসেবে খেতে পারে না, তাই না? কিন্তু বিদেশে এগুলো ছোট ছোট প্যাকেট করে রাখে, ওরা স্ন্যাক্স হিসেবে খায় যে ছোট রোস্টিং প্রোডাক্টগুলো, কর্ন বা সয়াবিন বা বিভিন্ন ধরনের বেসিক্যালি প্রোটিন রিচ, অয়েল রিচ যে গ্রেনগুলো থাকে না, সেগুলোই এভাবে রোস্টিং করা হয়ে থাকে নর্মাল কেসে। তাহলে রোস্টিংটা আমি কি বলছি, যে রোস্টিং ইজ আ প্রসেস দ্যাট পাসিং দ্য গ্রেইন থ্রু দ্য ফ্লেম অর হিট that is the desired temperature in an oven for a period of the time, that is the resulting in the expansion of the grain to make it the palatable. আচ্ছা, খুব সহজভাবে আমি বলে দিই, রোস্টিং হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট টেম্পারেচার থাকবে, সেই টেম্পারেচারের মধ্যে দিয়ে তুমি সেই প্রোডাক্টটাকে পাস করে দিবে, এবং সেই প্রোডাক্টটার কিছুটা এক্সপানশন হবে, গ্রেইনটা একটু ফুলে যাবে, এবং সেটা একটু কি বলে, একটু মোচমোচার ইংরেজি আমি কি বলতে পারি এখানে, বলো তো কি হবে ইংরেজি? ক্রাঞ্চি হতে পারে, একটু একটু মানে এমন আছে না যে একটা ড্রাই একটা প্রোডাক্ট তুমি কামড় দিলে সেটা একদম চিটকে গেল, সেরকম না, একটু ক্রাঞ্চি হবে, সেটা কামড় দেওয়ার সাথে সাথে সেটা ভেঙে যাবে, ভঙ্গুর হবে, ঠিক আছে? তাহলে এই ধরনের অ্যাকশনটাকে বলছি আমরা রোস্টিং। এই মেথডগুলো নর্মালি প্রয়োগ করা হয় দ্য হোল সয়াবিনের ক্ষেত্রে, ঠিক আছে? আবার এটা করলে সয়াবিনের ক্ষেত্রে একটা বেনিফিট কি হবে বলতো? এই হিট দিয়ে যখন আমরা রোস্টিং করব, সয়াবিনের ক্ষেত্রে কি বেনিফিট? অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর গুলা নষ্ট হয়ে যাবে, তাই না? যেগুলা হিটে নষ্ট হয়, ওগুলো হিট দিলে সয়াবিনের ক্ষেত্রে আমরা এই যে ট্রিপসিন ইনহিবিটর এগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যখন স্ন্যাক্স হিসেবেও খেতে পারি বা এনিমেলের ক্ষেত্রে আমরা সেটাকে গ্রাইন্ডিং করে দিতে পারি, তার মানে আমাদের আর কোনো সমস্যা থাকছে না। তাহলে এই কাজটা কিন্তু করা হয়ে থাকে দ্য নিউট্রিটিভ ভ্যালু বাড়ানোর জন্য, যেন অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর না থাকে, নিউট্রিটিভ ভ্যালুটা বাড়ে, স্পেশালি পোলট্রির ক্ষেত্রে, সোয়াইনের ক্ষেত্রে, স্মল এনিমেলের ক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি। আমি যেটা বললাম যে স্ন্যাক্স হিসেবে খাওয়া, সেটাকে এখানে অ্যাভয়েড করো, জাস্ট তোমাদেরকে জানার জন্য আমি বলেছি যে বাইরের দেশগুলোতে কিন্তু এই কাজটা করা হয়। তাহলে রোস্টিং অফ দ্য কর্ন অ্যান্ড সয়াবিন এটা কেন করা হয়? কারণ কি, ইট ইনক্রিজ দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য স্টার্চ অ্যান্ড প্রোটিনের অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দেয়, ইমপ্রুভস দ্য ফিড ইফিসিয়েন্সি অ্যান্ড গ্রেইনস বাই 10% ওভার গ্রাউন্ড কর্ন।
শুধুমাত্র নর্মাল গ্রাউন্ড কর্নের চেয়েও তুমি যদি এটাকে রোস্টিং করো তাহলে এটা 10% মতো ফিড ইফিসিয়েন্সি বেড়ে যায়। অবভিয়াসলি এটা কোনো রিসার্চেরই ফাইন্ডিংস, এটা আমার ব্যক্তিগত কথা নয়। তারপরে দেখো এখানে কি আছে, গ্রেটলি ইনক্রিজ দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড ভ্যালু অফ দ্য প্রোটিন ফর মনোগ্যাস্ট্রিক, যে কথাটা আমরা অলরেডি সবাই জেনেছি যে ফিড ভ্যালুটা বাড়িয়ে দেয় কারণ সকল ধরনের ইনহিবিটরস গুলো ডিস্ট্রয় করে দেয়। এক্সপেন্সিভ ইকুইপমেন্ট রিকোয়ার্স লং টার্ম ইনভেস্টমেন্ট, এটাকে যদি তুমি এই প্রসেসটা ডিমেরিটস বলতে পারো যে এক্সপেন্সিভ ইকুইপমেন্ট লাগবে এবং লং টার্ম ইনভেস্টমেন্ট লাগবে। তোমরা বুঝতে পারছো এই রোস্টিং এর ছবিটা দেখে নিশ্চয়ই যে রোস্টটা কিভাবে করা হচ্ছে। দেখো কত একটা লাইট দিয়ে, কতটা হিট, ড্রাই হিট দিয়ে এই বিনগুলোকে পাস করা হচ্ছে এবং এটার কোডগুলোর কালারই চেঞ্জ হয়ে যাবে এবং সিটটা একটু এক্সপানশন হয়ে যাবে, ফুলে যাবে এবং অবভিয়াসলি এর মধ্যে যত ধরনের ইনহিবিটরস আছে ডিস্ট্রয় হয়ে এটার ফিড ভ্যালুটা বেড়ে যাবে, নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটিটা বেড়ে যাবে। দ্যাট ইজ দ্য বেনিফিট অফ রোস্টিং। বাট ডিমেরিট যদি বলি, এক্সপেন্সিভ ইকুইপমেন্ট লাগবে এবং লং টার্ম ইনভেস্টমেন্ট প্রয়োজন এটার জন্য। ঠিক আছে, এখন আসো ডিহালিং। ডিহালিং জিনিসটা কি, এটা নাম শুনেই সবাই বুঝতে পারছো। ডিহালিং মানে কি, তার মানে হালটাকে রিমুভ করা। হাল অর্থাৎ যে আউটার যে কোটটা আছে সেটাকে রিমুভ করা। এখন বলো তো, এই যে এটা কি সয়াবিন, তাই তো? সয়াবিনকে আমি ডিহাল করলাম, এটা কি তাহলে? সয়াবিনের কি হাল, হাল। তাই না? আচ্ছা, এই যে সরগমের বীজ, এটা ডিহাল করলাম আমি, এটা রিমুভ করলাম। এই যে এটা এটা কোনো ধরনের এটা সয়াবিনিক না, এটা সয়াবিন না, এটা কি ক্র্যাক করা হয়েছে, যাই হোক কোনো ধরনের লিগুমিনাসই হবে, লিগুম জাতীয় প্রোডাক্টই হবে, সেটাকে ডিহাল করা হয়েছে। তাহলে জাস্ট একটু কমন সেন্সে বলো, এই হালগুলো আমরা কি ফেলে দিব? এই হালগুলো আমরা কি করতে পারি বলো তো? এই হালগুলোকে আমরা কি করতে পারি? হালগুলো কি করা যায়? হালগুলো কারা কেক প্রোডিউস এটা করা যায়, ফাইবার এনিমেল। সোর্স। হ্যাঁ, একটা ফাইবার সোর্স। কারা ডাইজেস্ট করতে পারে তাহলে এই ফাইবার সোর্সটাকে ইজিলি? রুমিনেন্টস। রুমিনেন্টস। তাহলে ডিহাল করার আমার একটা উদ্দেশ্য কি বলতো? ডিহাল করার আমার একটা উদ্দেশ্য হচ্ছে, যেহেতু রুমিনেন্টস, নন রুমিনেন্টস স্পেশালি মনোগ্যাস্ট্রিকরা হাই ফাইবার ডাইজেস্ট করতে পারে না, সেজন্য আমরা এই জাতীয় যাদের হাল আছে তাদেরকে আমরা ডিহাল করছি। ডিহাল করার পর যে প্রোডাক্টটা আসছে সেটা কিন্তু দুজনের ক্ষেত্রেই সুইটেবল, রুমিনেন্টের ক্ষেত্রেও সুইটেবল, নন রুমিনেন্টের ক্ষেত্রেও সুইটেবল। অ্যাট দ্য সেম টাইম যে বাই প্রোডাক্টটা আমরা পাচ্ছি, যে হাল যে পাচ্ছি, সেটা কিন্তু রুমিনেন্টের ক্ষেত্রেও আমরা সাপ্লাই করতে পারি। দ্যাট ইজ দ্য বেনিফিট। দেখো এখানে কি বলা হচ্ছে, রিমুভাল অফ আউটার কোট অফ দ্য গ্রেইন অর নাট, আউটার কোটটা ফেলে দেব। দ্য হালস হাই ইন ফাইবার, লো ইন ডাইজেস্টিবিলিটি ফর মনোগ্যাস্ট্রিক, যেহেতু ডাইজেস্টিবিলিটি কম, ফাইবার বেশি, সুতরাং মনোগ্যাস্ট্রিক এটাকে ডাইজেস্ট করতে পারে না। সুতরাং এটাকে আমরা কি করতে পারি, ইউজড অ্যাজ এ ফাইবার সোর্স ফর রুমিনেন্টসের জন্য আমরা এটাকে ফাইবার সোর্স হিসেবে ইউজ করতে পারি। কটনসিল হাল আছে, সয়াবিন হাল, ক্যান ভ্যারি প্রোটিন লেভেলস বাই দ্য অ্যামাউন্ট অফ হাল রিমুভস। তাহলে যখন তুমি ফাইবার ডিলিট করবে তখন কনসিস্টেন্সি কি হবে, বাড়বে না কমবে? এই বাই প্রোডাক্টটার, এই প্রোডাক্টটার কনসিস্টেন্সি বাড়বে না কমবে? নিউট্রিয়েন্ট কনসিস্টেন্সি বাড়বে। বাড়বে। যদি বেড়েই থাকে সেটার তার মানে কি, হাল কত পার্সেন্ট রিমুভ করছো, কিভাবে রিমুভ করছো, কতটুকু লেগে আছে গায়ে, সেটার সাথেও কিন্তু নির্ভর করছে যে ওটার যে রিচ সোর্স, অর্থাৎ সয়াবিনে যদি আমি ধরি প্রোটিন সোর্স হিসেবে, তাহলে সেটার প্রোটিন পার্সেন্ট বা লেভেল কতটুকু থাকছে বা ভ্যারি করবে অনেকটা হাল রিমুভালের ওপরে। দ্যাট ইজ দ্য প্রসেস অফ ডিহালিং। তাহলে আমরা কি বললাম, যে ডিহালিং এমন একটা প্রসেস টু রিমুভ দ্য আউটার কোট। অনেক সময় অনেক ফ্রুটসের ক্ষেত্রেও করা হয়ে থাকে, বিকজ দ্য আউটার কোট দ্যাট ইজ হাই ইন ফাইবার have low digestibility, especially in case of monogastric animals. On the other hand, these outer hulls are commonly utilized by the ruminants. ঠিক আছে? And these hulls can utilized as a byproduct for the animal. So there are lots of benefit of dehulling the grains, especially in case of monogastric animal. বুঝতে পেরেছো তোমরা মোটামুটি? জি ম্যাম।
করা হয়ে থাকে। এই ডিহালিং এর জন্য কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ মেশিনের প্রয়োজন হয় না। ডিহালিং অনেক সময় গ্রাইন্ডিং করার ক্ষেত্রে গ্রাইন্ডিং মেশিনটা যদি একটু সফিস্টিকেটেড একটু ভালো হয়, তখন অটোমেটিক গ্রাইন্ডিং এ যখন দিবে তখনই হালটা আলাদা হয়ে যায়, এবং তুমি যদি সেটার সাথে একটা আপার পার্টে যদি একটা ছাঁকনি রেখে দাও, তাহলে ওই ছাঁকনির মাধ্যমে হালটা রয়ে যাবে, সিটটা নিচে নেমে যাবে। এবং লোয়ার পার্টে যদি আরেকটা ছাঁকনি থাকে এবং ভিতরে আরেকটা হ্যামার মিল থাকে, তাহলে হ্যামার মিলের মাধ্যমে শুধুমাত্র ওই গ্রেইনটুকু ভাঙবে, ভেঙে গ্রেইনটুকু পাস হয়ে যাবে। তাহলে এই হচ্ছে এক্সেপ্ট পিলেটিং। এই পর্যন্ত আমি যতটুকু বলেছি তোমরা সেটা বুঝেছো কিনা প্রথম থেকে। গ্রাইন্ডিং আমরা পড়েছি, গ্রাইন্ডিং সম্পর্কে জেনেছি, ড্রাই রোলিং পড়েছি, পপিং, এক্সট্রুডিং, মাইক্রোনাইজিং, রোস্টিং, ডিহালিং, এক্সেপ্ট পিলেটিং। বলো তো পিলেটিং বাদে এই যে আমরা 7টা মেথড পড়লাম, সেটা নিয়ে কারো কোনো কথা আছে কিনা? পিলেটিং তোমাদের না থাকলে আমি জিজ্ঞাসা করি। ম্যাম, হ্যাঁ বলো। মাইক্রো দাঁড়াও 1 মিনিট প্লিজ। শানুর আছো? তোমাদের সিআর আছে এখানে? জি ম্যাম। হ্যাঁ, তুমি প্লিজ এখনই এটা দিবে। 50 বেজে গেছে তো? হ্যাঁ ম্যাম, আমি ওটা করছি। হ্যাঁ, তুমি লিংকটা দাও এখনই। হ্যাঁ বলো। কে কথা বলছিলে? প্লিজ বলো। জি ম্যাম, হচ্ছে ওই মাইক্রোনাইজিংটা কোন ধরনের ফিডে ইউজ করা হয় মেইনলি? মাইক্রোনাইজিং অ্যাকচুয়ালি কোন ধরনের ফিডে অর্থাৎ গ্রেনে ইউজ করা হয় সেটা উল্লেখ করা থাকে না, উল্লেখ করা নেই। কিন্তু মাইক্রোনাইজিং এর থিমটা যদি তুমি বুঝো যে মাইক্রোনাইজিংটা কেন করা হচ্ছে, তাই না? মাইক্রোনাইজিংটা কেন করা হচ্ছে সেটা বুঝলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে মাইক্রোনাইজিং করার উদ্দেশ্যই হচ্ছে যে মাইক্রোবস গুলোকে দূর করে দেওয়া সেই গ্রেন থেকে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা যে কোনো ধরনের গ্রেনকেই কিন্তু করা যেতে পারে। স্পেশালি তখন বেশি গুরুত্ব দেওয়া হয় যখন আমরা ধরে নিই যে এই মাইক্রোবস ইনফেক্টেড গ্রেইন, বা অনেক সময় থাকে না যে কোনো একটা শস্য ক্ষেত্রে মাইক্রোবিয়াল অ্যাটাক হয়েছে বা ফাঙ্গাল অ্যাটাক হয়েছে, বা শস্যগুলো কিছুটা অনেকদিন ধরে স্টোর করা থাকলো, কিছুটা নষ্টের দিকে যাচ্ছে। নর্মালি বিদেশি কান্ট্রিগুলোতে তো নর্মালি এই ধরনের ইনফেক্টেড গ্রেন দেওয়া হয় না, কিন্তু এই ইনফেক্টেড গ্রেনগুলোকে যেন ফেলেও না দেওয়া হয়, এগুলো যেন একদম লস না হয়, সেজন্য কিন্তু কোনো না কোনোভাবে এটাকে ইউটিলাইজেশনের আন্ডারে আনার জন্য এই প্রসেসিং মেথডটা ডেভেলপ করা হয়েছে। আমি সেই সাথে কিন্তু এটা বলেছি যে মাইক্রোনাইজিং মেথডটা কিন্তু কি বলতো একটু এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ, সেজন্য কমনলি কিন্তু এটা ইউজ করা হয় না, কমনলি ইউজেবল মেথড এটা নয়। তা আমার ধারণা গ্রেইন এটা যে কোনো গ্রেইনের ক্ষেত্রেই করা যাবে, যাবে না তা না বিষয়টা, কিন্তু করা হয় না, নর্মালি করা হয় না। তুমি দিয়েছো শানুর? তোমরা সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স দেওয়ার সাথে সাথে কারো যদি কোনো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো। গ্রাইন্ডিং, ড্রাই রোলিং, পপিং বা মাইক পিলেটিং বাদে অন্যান্য ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দিস। দেখো এখানে প্রত্যেকটা প্রসেসিং এর সাথে আমি কিন্তু একটা ফ্লোচার্ট একটা অ্যাটলিস্ট একটা চোখের ধারণা হওয়ার জন্য আমি তোমাদেরকে ছবিগুলো দিয়েছি। ছবি তোমাদেরকে কোনো অবস্থাতেই আঁকতে হবে না পরীক্ষার খাতায়। তবে আমি আশা করব যারা একটু অ্যাডভান্স হতে চাও তারা অ্যাটলিস্ট ফ্লো চার্টটা লিখবে, যে কোন ফ্লো দিয়ে কিভাবে কি যাচ্ছে সেটুকু লিখে দিলে আমার মনে হয় একটু ভালো হয়। আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, আমি আশা করছি নেই। এখন এই পিলেটিংটাকে আমি শেষে আনলাম কারণ পিলেটিং সম্পর্কে আমাদেরকে একটু ডিটেলস পড়তে হবে। সেটা আজকের ক্লাসে অবশ্যই শেষ হবে না, বুঝতে পারছো, তুমি অলরেডি 53 বেজে গেছে। আজকের ক্লাসে কোনোভাবেই শেষ হবে না। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আমরা পিলেটিং সম্পর্কে ডিটেলস আলোচনা করব। পিলেট তৈরি করার পদ্ধতি পিলেটিং, এটা তোমরা সবাই জানো। এবং এই পিলেট ফিডটা কিন্তু খুবই এফেক্টিভ, যেহেতু এটা কি হাইলি ডেন্সিটি কন্ডেন্সেবল একটা ফিড, যেটা আমরা কিন্তু প্রথম ক্লাসে বলেছি যে একটা বাল্কি ফিডকে আমরা
এটাকে বাল্কিনেস কমানোর জন্য, এটাকে ডেনসিটি বাড়ানোর জন্য আমরা প্রসেসিং করে থাকি। সেটাই একটা প্রসেসিং হচ্ছে পিলেট ফিড তৈরি করা। এবং পিলেট ফিড তৈরি করার জন্য কিন্তু আমাদের আগের যে কতগুলো আমরা প্রসেসিং বললাম সেগুলোর অনেকগুলোই আমাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন অবশ্যই গ্রাইন্ডিং করতে হবে, তাই না? গ্রাইন্ডিং ma'am. করা হয়, আবার অনেক সময় রোলিংও করা হয়ে থাকে। এজন্যই পিলেটিংটা সবার শেষে। যে পিলেটিং পর্যন্ত আসতে হলে তোমার গ্রেনগুলোকে অনেকগুলো স্টেপ পার করে আসতে হবে। তার মধ্যে অবশ্যই সবচেয়ে কমন যেটা স্টেপ সেটা হচ্ছে গ্রাইন্ডিং। গ্রাইন্ডিং, তাই না? এবং এই গ্রাইন্ডিং এর মধ্যেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে স্ক্রিন, অর্থাৎ কত স্ক্রিনে, অর্থাৎ সাইজ কত হবে যেটা দিয়ে তোমার এন্ড প্রোডাক্টটা বের হবে। স্ক্রিনের সাইজটা এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং এটার সাথে ডিপেন্ড করছে যে পিলেটিং এর কোয়ালিটি কেমন হবে, পিলেটের ডেনসিটিটা কেমন হবে, সেটার কতটুকু বাল্কিনেস কম হবে, এটা অনেকটা নির্ভর করছে এই পিলেটিং এর সাথে। এটা অ্যাডজাস্টেবল। তাহলে এখানে জাস্ট দেখো 3টা লাইন যে আমি লিখে রেখেছি, জাস্ট পিলেটিং এর বেনিফিট বলতে পারো কম্প্যাক্টিং এন্ড ফোর্সিং থ্রু ডাইস। ডাইস শব্দটা সবাই নিশ্চয়ই জানো। রিডিউস দ্য স্টোরেজ স্পেস, ট্রান্সপোর্টেশন কস্ট এন্ড মে ডিস্ট্রয় দ্য ভিটামিন। অবশ্যই এটা একটা ডিমেরিটস, কারণ পিলেটে কি করা হয় বলো তো? কিভাবে এটা ডিস্ট্রয় করতে পারে ভিটামিন? হিট দেওয়া হয় ওখানে। হিটটা কিন্তু একটু ভালোই, অর্থাৎ বেশি পরিমাণেই দেওয়া হয়, অ্যাপ্রক্সিমেটলি 70 ডিগ্রি পর্যন্ত হিট উঠানো হয়। তাহলে এখানে কিন্তু ভিটামিনগুলো ডিস্ট্রয় হয়ে যাওয়ার একটা খুব সমূহ সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে দেখো যখন মাঝে মাঝে ভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয় এবং এই যে পিলেট করা হয় সেখানেও কিন্তু হিউজ পরিমাণ ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হয়। আমরা যখন ফিড মিলগুলোতে গিয়েছি আমরা দেখেছি ইন্টার্নের সময়, এবং আমাদের দেশটা আসলে এখন হয়তো অনেক পরিবর্তন হয়েছে, অনেকদিন আগের কথা। দেখা যাচ্ছে চার্ট করে দিয়েছে, যে নিউট্রিশনিস্ট সে কিন্তু চার্ট করে দিয়েছে যে এত অ্যামাউন্ট দিতে হবে এই লটে বা এই টনে, কিন্তু যে মিশাচ্ছে সে একজন কি ওয়ার্কার, তাই তো? সে একজন লেম্যান। সে মাঝে মাঝে মনে রাখছে যে কয় কয় বাটি সে দিল, মনে রাখছে, মাঝে মাঝে মনে রাখতে পারছে না, মাঝে মাঝে আবার বেশি দিয়ে দিচ্ছে, মাঝে মাঝে কম দিয়ে দিচ্ছে। এগুলো তারা কিন্তু প্রপারলি মেনটেন করে না। একেবারে যে করে না তা না, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। আশা করে নিচ্ছি আমরা সব ফিড মিলগুলোই করে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু করে না। সেই জন্য কিন্তু পিলেটিং এর কোয়ালিটি খারাপ হয় বা পিলেট খারাপ হয়, এই অনেকগুলো ফাংশন এখানে থাকে। তাহলে আজকে আমরা এই পিলেটিং এর ডিটেলসে না যাই। সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো আশা করি। শাহানুর তুমি স্টপ করে দাও এখন। আচ্ছা করে দিচ্ছি। হ্যাঁ, এবং তুমি আমাকে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিবে। স্টুডেন্টস, আমি তোমাদেরকে এ যাবৎকালে যতগুলো ক্লাস নিয়েছি আমি সবগুলোরই কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদের সিআরের কাছে দিয়েছি। আশা করি তোমরা সবাই পেয়েছো এবং তোমরা সেখানে অবশ্যই নিজেদের মতো করে সেখান থেকে স্টাডি করছো। আজকের ক্লাসেরটা আমি দিব না, কারণ আজকের ক্লাস এখনো আমাদের শেষ হয়নি, কন্টিনিউয়েশন। আমি নেক্সট ক্লাসে নেওয়ার পরে আমি তোমাদেরকে ডকুমেন্টস দিয়ে দিব। ডকুমেন্টস নিয়ে তোমাদের ওরিড হওয়ার কিছু নেই। তাহলে আজকের বিষয় নিয়ে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন না থাকে, আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে আমরা পিলেটিং সম্পর্কে ডিটেলস জানব। ঠিক আছে তাহলে? জি ম্যাম। আচ্ছা ম্যাম, সে পর্যন্ত, নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে আশা করি। আমাদের